নীল, হৃদ এবং রাফি হেঁটে হেঁটে পুকুর পাড়ে পৌঁছালো। সকালের এই হালকা আভা ছড়িয়ে পড়েছে সারাদিকে। বাতাসের হালকা আর্দ্রতা আর শীতলতা মিশে আছে। পুকুর পাড়ের পথে হেঁটে নীলের মন বারবার ফিরে যাচ্ছে ছোটবেলার কথাগুলোতে, যখন সে এই পুকুর পাড়ে সুমোর সাথে খেলতো, লাফঝাপ পারতো। ছোট্ট একটা ভেলা ছিল, সেটাতে চড়ে বেড়াতো। সুমোর অনেক কথাই সে এখানে বসে শুনেছে। এই স্মৃতিগুলো যেন তাকে আরো বারবার ভাবাচ্ছে। হঠাৎই তার চোখ যেয়ে থামলো এক স্থানে। পুকুরের বাদে বসে আছে সুমো, কালো থ্রি পিস পরে, চুল ছাড়া। চুলগুলো হালকা বাতাসে উড়ছে। তার পাশে বসে আছে মেহেজাবিন। দুইজনের হাসি আর আড্ডার শব্দ দূর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। মুহূর্তেই নীলের মনে হলো যেন অনেক দিনের তৃষ্ণা মিটল। এই দৃশ্য, এই হাসি, এই মুহূর্ত সবকিছুই যেন কেবল তার জন্য তৈরি। নীলের হৃদয় এক অদ্ভুত উষ্ণতায় ভরে উঠল, মিশ্রিত লাজ আর আনন্দে। হঠাৎ সুমো নীলকে দেখে চমকে উঠল। চোখে অস্বস্তি, লাজুকতা আর ভেতরে লুকোনো প্রতি সব মিশ্রিত। নীল তার পাশে বসে গেল। সুমো উঠে দাঁড়াতে চাইল, কিন্তু মেহেজাবিন হেসে বলল, কই যাচ্ছিস? চুপচাপ বস, এত পালাচ্ছিস কেন? ঠিক তখনই মারিয়া এসে গম্ভীর গলায় বলল, সবাই ভিতরে চলো, দাদু তোমাদের সবাইকে ডাকছে। হৃদ, রাফি আর মেহেজাবিন চলে গেল। এখন পুকুর পাড়ে শুধু নীল আর সুমো। শান্তি, নিস্তব্ধতা, হালকা বাতাসে হালকা হালকা ঠান্ডা লাগছে, আর জলে পড়েছে গাছের ছায়া, যেটি তাদের আবেগকে আরো গভীর করে তুলেছে। সুমো হাত ছাড়াতে চাইলে নীল আরো শক্ত করে ধরে রাখলো। কি করছেন নীল ভাই? আমার হাত ছাড়ুন, কেউ যদি দেখে ফেলে। নীল চোখে অদ্ভুত উষ্ণতা নিয়ে বলল, দেখুক, কে দেখবে? আমি তো আর কারো হাত ধরিনি, আমি ধরেছি আমার লক্ষ্মীকে। সুমো লাজুকভাবে হেসে বলল, আবার শুরু করলেন? আমি আপনার লক্ষ্মী হলাম কবে থেকে? নীল তার দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকলো। তার চোখে ছিল এক দীর্ঘ অপেক্ষার প্রকাশ। যেদিন তুই জন্মেছিস সেই দিন থেকে তোকে ছেড়ে দিয়েছি, ছাড় দিইনি। যখন সূর্য ঢলে যাবে, অন্ধকার হয়ে আসবে, তোকে যে আমার কাছেই আসতে হবে লক্ষ্মীটি। এত রাগ কিসের তোর? বল তো, আমার উপর এত রাগ কিসের? আমার দোষটা কি? আমাকে কি মাফ করা যায় না? সুমুর চোখে অদ্ভুত এক ব্যথা আর লাজের ঝিলিক নিয়ে বলল, 10 বছরেও বুঝতে পারলেন না আমার রাগের কারণ, এখন কি বুঝবেন? কারোর কষ্টের কথা আপনাকে বলা লাগে না, সবার বলার আগেই আপনি তাদের কষ্টের কথা বুঝে যান। আর আপনি আমাকেই বুঝতে পারলেন না। কেন? কেন নীল ভাই? নীল আলতো করে হাত রাখলো সুমোর ঘাড়ের পেছনে। ধীরে ধীরে সে সুমোকে নিজের দিকে টেনে নিল। তাদের মুখের মধ্যে মাত্র 2 থেকে 3 ইঞ্চি ফাঁকা। হাওয়ায় ভেসে আসছে পুকুরের জল আর পাতার ফিসফিস হাওয়া। আমি যা ভেবেছি সেটা যদি ঠিকই হয়, তাহলে দাঁড়া, তোর মনের রাগ ভাঙাতে যা দরকার আমি তা এখনই, আজই করব। ফিসফিস করে বলল নীল, আজকের পর আর পালাবি না আমার কাছ থেকে, আমাকে প্রমিস করতে হবে তোকে। নীল আরো বলল। সুমুর চোখে রাগ, লাজ, কিন্তু ভেতরে লুকানো ভালোবাসা। বাতাসের শব্দ, পুকুরের জল, সূর্যের রং সবই তাদের আবেগকে আরো গভীর করে তুলছে। যে 10 বছর আগে নীলের ফুপু স্বামী মারা যাওয়ার পর পরিবারটি এক অস্থির সময় পার করেছিল। সুমু তখনও ছোট, কিন্তু তার চোখে ঝাপসা হয়ে যাওয়া দিনের স্মৃতি তখনও উজ্জ্বল। মারিয়ার বাবা না থাকায় নীল একটু তার দিকে খেয়াল রাখতো, যত্ন নিত বোনের মতো, কিন্তু সুমুর মনে সেই যত্ন সহ্য হতো না। একদিন রাগে অতি মুহূর্তে সুমু মারিয়ার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করে বসেছিল। নীল হালকা কঠোরভাবে তাকে বকেছিল আর মেরেও ছিল, কিন্তু সুমুর রাগ ছিল তার নিজের প্রতি না, বরং নীলের প্রতি। যে কারো জন্য তাকে কেন মার খেতে হলো, রাগ শুনতে হলো, কেন আমাকে বকছো, কেন অন্য কারো জন্য, এই প্রশ্ন তার মনে বারবার ঘুরতো। নীল চুপচাপ দাঁড়িয়েছিল, জানতো সে ভুল করেছিল, কিন্তু সুমুর চোখে সেই অভিমান বোঝা যায়নি। সেই দিনের ছোট ঘটনার তিক্ততা দীর্ঘদিন ধরে তাদের মনে জমে থাকলো।
সুমু ধীরে ধীরে বাড়ির ভেতর ঢুকলো। তার পেছন থেকে নীলও বাড়ির ভেতরে প্রবেশ করলো। কিছুক্ষণ পর নীল হঠাৎ সবাইকে লক্ষ্য করে বলল, তোমাদের যদি একটা কথা বলি সমস্যা হবে? সুমুর দাদু রবিউল সাহেব হাসি মুখে বললেন, না দাদু ভাই, তুমি বলো, আমরা সবাই শুনছি। নীল গভীর শ্বাস নিয়ে বলল, আমার পরিচিত একজন প্রফেসর মারিয়াকে দেখেছেন, ওকে পছন্দ করেছেন, ওকে বিয়ে করতে চান। আমাকে বলেছেন আমি চাইছি তোমাদের আগে বলি, যেহেতু আমাদের দুই পরিবার একসাথে আছে। ঠিক তখনই নীলের ফুপু জেরিন শেখ বললেন, কিন্তু বাবা, আমি তো ওকে দূরে কোথাও বিয়ে দিতে চাইনি, আর ও তো এখনো ছোট, মাত্র 20 বছর বয়স। আমি তো সারা জীবন ওকে আমার কাছে রাখতে চেয়েছি। নীল একটু হেসে বলল, দূরে নয় ফুপু, আমাদের বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার। তোমার যখন খুশি যেতে পারবে, ওকে যখন খুশি নিয়ে আসতে পারবে। উনি আমাদের পরিবারের সব কিছুই জানেন, আপনাদের সব কিছুই জানেন। চাইলে আমি ওনার পরিবারকে জানিয়ে দিতে পারি, তারা বিয়ের বিষয় নিয়ে আসবেন। আর রইল ওর বয়সের বিষয়, ফুপু ছেলে ভালো, তারপরে ওকে পছন্দ করেছে, হাতছাড়া করলে হয়তো এরকম ছেলে আর পাওয়া যাবে না। নীলের দাদু মুজাহিদ শেখ সাহেব সম্মত হয়ে বললেন, ঠিক আছে দাদু ভাই, তুমি তাদেরকে বলো, আমরাও পারিবারিকভাবে খোঁজ নেব। মেহজাবিন সুমুর পাশে ধীরে ধীরে যেয়ে বলল, কিরে বান্ধবী, আমার ভাই তো তোর জন্য আমার ফুফুতো বোনকে বিদায় দিয়ে দিচ্ছে, এখন তো অভিমানটা ছাড়। সুমু চোখ মেলে তাকালো, একটু ধীরের ভঙ্গিতেই বলল, তোর কি মনে হয় শুধু এই জেদের জন্যই আমি গ্রাম ছেড়েছিলাম? তুই জানিস, যেদিন গ্রাম ছাড়ি সেদিন যদি গ্রাম না ছাড়তাম, আমাদের পরিবার আর তোদের পরিবার এখন হয়তো একসাথে থাকতো না। সব কিছুই তোকে বলবো, কিন্তু এখন না, এখনো পরিবার একসাথে নেই। আগে পরিবার এক করি, তারপর সব খুলবো। ধীরে ধীরে মারিয়ার বিয়ের পরিকল্পনাও পরিবারের আলোচনা হয়ে গেল। সবাই মিলে তার দিকের বিস্তারিত নিয়ে কথা বলছিল। সুমু নীলের পাশে ধীর পায়ে দাঁড়ালো, মৃদু গলায় বলল, কাল সকালে ঠিক 6টায় আমাকে নিতে আসবেন। বেশি প্রশ্ন করবেন না, না হলে কোনো কুদ্দুসের সাথে চলে যাব। নীল হাসি মুখে বলল, আর কিছু বলার দরকার নেই লক্ষ্মীটি। আর বলছি, যেহেতু এত সকাল সকালে আসতে হবে, তোমার সাথেই রাতটা কাটিয়ে যাই না কেন? সুমু থেমে গেল, সে বুঝতে পারছে না এই মানুষটি তো এমন ছিল না, এই মানুষটি এত অভদ্র হলো কখন? তার গাল দুটো লাল টকটক হয়ে উঠল, হৃদয়টা অস্থির হয়ে উঠল। সকালের সূর্যের নরম আলো ছাড়াছাড়ি খানবাড়ির সামনে নীল তার বাইক নিয়ে দাঁড়িয়েছিল। সুমু ধীরে ধীরে বেরিয়ে এলো, সে বাইকের পেছনে বসতে বসতে বলল, এইখান থেকে এখন আমরা যাব চুরুইগাছি, ওইখানে আমার কাজ আছে, চলেন। নীল বাইকটা স্টার্ট দিল, বাতাস দুইজনের চুলে খেলছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ধান ক্ষেতের সোনালি আভা, দূরের পাহাড়ের নরম ছায়া আর পথের ধুলো সব মিলিয়ে যেন তাদের চারপাশে এক অন্য রকমের শান্তি তৈরি করছিল। সুমু পেছন দিকে বসে চোখ বন্ধ করে এই দৃশ্য উপভোগ করছিল, আর নীল সজাগ চোখে রাস্তার প্রতিটি বাঁক, প্রতিটি গাছ এবং সূর্যের আলোর ঝলমল করা পাতাগুলো দেখছিল। হঠাৎ সুমু মুখ খুলল, গান ধরল, মৃদু কিন্তু হৃদয়ের গভীর থেকে আসা, তোমাকেই চাই, আমি তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আমার কণ্ঠ এর থেকেও খারাপ, আমি অনেকটা ট্রাই করছি, প্লিজ আমাকে মাইরেন না। সুমুর গানটা ভেসে গেল নীলের কানে, সে একটু হাসি দিল। বাইক চলছিল আর তারা দুইজন ধীরে ধীরে গান এবং বাতাসের সঙ্গী হয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। আধা ঘন্টা ধরে পথ চলার পরে তারা এক ছোট্ট শান্ত জায়গায় পৌঁছালো, প্রকৃতির কোলে এক নিস্তব্ধ প্রান্ত। নীল বাইক থামালো এবং সুমুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখানে আসার কারণটা কি? সুমু গভীর নিঃশ্বাস ফেলে বলল, আপনি কি কারো কথা মনে আছে? নীল কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কার কথা? আমার ফুপুর কথা, আর আপনার ফুপু তো চাচার কথা, তারা যে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। নীল চোখ বড় করলো, ও তাহলে কি
এখানে তাদের খুঁজতে এসেছো? সুমো মাথা নাড়ল। হ্যাঁ, পাগল দুইটা এখানে থাকে, পাগলামি করছিল আর এখন এখানে থাকে। সুমোর ফুপু লাভলি আক্তার খান এবং নীলের ফুপতো চাচা জিল্লু শেখ। তাদের কর্মকাণ্ডের জন্যই তাদের পরিবার তাদের রাগ করে বাড়ি থেকে বের করেছিল। বিয়ের আগেই যারা অনিচ্ছাকৃত বিপদে পড়তো তাদেরকে যদি কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো গ্রামে, তাহলে নিজেদের মান ইজ্জত খানবাড়ি আর শেখবাড়ি সামলাতে পারতো না। সিদ্ধান্ত নিয়েছিল তাদের পূর্বপুরুষ, অর্থাৎ তাদের দাদুর পিতা। তারা তাদেরকে বের করে দিয়েছিল, কিন্তু তারা মারা যাওয়ার পরে পরিবার তাদেরকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। সুমো এটা তার মায়ের কাছ থেকে শুনতে পায় এবং তারপর থেকে তার ফুপুর সম্পর্কে খোঁজ লাগায়। এতদিন পরে সে খোঁজটা পেয়েছে। নীল ধীরে বলল, এদের জন্য বাড়িতে তো কোনো সমস্যা হচ্ছে না তাহলে? সুমো রাগের আঁচ নিয়ে তার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাড়িতে সমস্যা হলে কি আমাদেরকে তাদের খুঁজতে হবে এমন কোনো কথা আছে? আর হচ্ছে কি হচ্ছে না আপনি জানেন? ছোটবেলা থেকে আপনাকে যখনই দেখি তখনই বইয়ের ভেতর পড়ে থাকেন। বাড়িতে কখন কি চলতো আপনি সেটা জানতেনই না। দাদিরা যে বসে বসে কান্না করতো এটা কি জানেন? বাড়িতে যে বাবা চাচারা তাদের বিষয় নিয়ে ঝগড়া করতো এটা দেখেছেন কোনো সময়? সমাজে যে আমাদের অনেক কথাই শুনতে হয়েছে, এটা তো কোনো সময় আপনার কানে যায়নি। আপনি কি কোনো সময় দেখেছেন? আপনি কি জানেন এদের নিয়ে দুই দাদুর মধ্যে যে সম্পর্কটা ছিল তাতে ফাটল ধরেছিল? এটা কি দেখেছিলেন আপনি? শুধু পড়া আর নিজের ফুফাতো বোনকে দেখেছেন আপনি। নীল ফিসফিস করে বলল, এখন সব দোষ আমার। আমি কি করলাম? আমার রাগ শোনা লাগছে কেন? আর মারিয়াকে তো আমি বোনের মতোই দেখি। এটা নিয়ে যে জীবনে আর কত কথা শুনতে হবে আল্লাহ জানে। দুইজন চুপচাপ সেই স্থানে দাঁড়িয়ে রাত্রি আলো ছায়ার মতো মিশে থাকা আবেগের মধ্যে নিজেদের স্থির করছিল। প্রাকৃতিক বাতাস এবং তাদের অতীতের ক্ষত সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি আর গভীর সম্পর্কের মুহূর্ত তৈরি করেছিল। অনেক কিছু করার পর এই স্ক্রিপ্টটা একটু হলেও তৈরি করতে পারছি। আর আমি কি যে বকর বকর করছি আমি নিজেও জানি না। যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিয়েন। আচ্ছা, লাইক করেন, সাবস্ক্রাইব করেন আর পাশে থাকেন। কমেন্ট করতে ভুলেন না। তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই।